আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাহিদ ইংলিশ একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে ইংরেজি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স। আমি জানি তোমরা প্রত্যেকেই সেন্টেন্স সম্পর্কে অবগত এবং খুব সুন্দরভাবে সেন্টেন্স সম্পর্কে পড়েছো। এবং তো একটা বিষয় তোমাদেরকে মনে রাখি, আমার এই কয়েকটা ক্লাস করার পর তোমাদের মনে হবে যে সেন্টেন্সের আসলে আমরা খুব অল্প সংখ্যকই পড়াশোনা করেছি। তো ঠিক আছে, কথা না বলে চলো শুরু করা যাক আজকে আমাদের সেন্টেন্স। আমি যদি বলি সেন্টেন্স কাকে বলে, তখন আমরা কি বলবো যে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা কি বলি, সেন্টেন্স বলতে পারি। মনে থাকবে যে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা কি বলি, সেন্টেন্স। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি সেন্টেন্সের অংশ কয়টা, ভালো করে বুঝিও যে আমি কিন্তু বলিনি সেন্টেন্স কত প্রকার, আমি বলেছি সেন্টেন্সের অংশ। এরপরে অবশ্য আমরা সেন্টেন্সের প্রকারভেদে যাব, ইনশাআল্লাহ এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে মনে রাখবে যে সেন্টেন্সের অংশ কয়টা, দুইটা, একটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে আমাদের কি, প্রেডিকেট। এখন প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা। দেখো একটা বিষয়, সাবজেক্ট সম্বন্ধে কিন্তু আমরা প্রত্যেকে অবগত যে সাবজেক্ট কি, কোথায় বসে, ছোটকাল থেকে আমরা পড়ে আসতেছি। কিন্তু ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই সাবজেক্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ দেখবো যে সবসময় শুধু বাক্যের শুরুতেই সাবজেক্ট বসে না, মাঝে মাঝে ভার্বের পরেও বসতে পারে। আচ্ছা, তো এই বিষয়ে এখন কথা না বলি। তো সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তখন মনে রাখবো যে সাবজেক্টটা কি। আমরা মনে রাখবো যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে আমরা কি বলতে পারি, সাবজেক্ট বলতে পারি। কি বললাম, যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে আমরা কি বলতে পারি, সাবজেক্ট। আমি যদি বললাম যে রহিম ইজ প্লেইং ক্রিকেট, তাহলে একটা বিষয় দেখো তো, এইখানে আমি যদি বলি তোমাকে সাবজেক্ট কোনটা, তখন আমাদেরকে অনেকেই বলে দিবে যে যেহেতু বাক্যের শুরুতে এ বসছে তার মানে এটা হচ্ছে আমাদের কি, সাবজেক্ট। আর একটা বিষয় দেখো তো, আমি সংজ্ঞায় কি বলেছিলাম যে যে কোনো কিছু করে। দেখো তো, ইজ প্লেইং ক্রিকেট মানে ক্রিকেট খেলতেছে। কে খেলতেছে, রহিম খেলতেছে। তার মানে এই কাজটা কে করতেছে, রহিম করতেছে। তার মানে রহিম হচ্ছে আমাদের সাবজেক্ট। অতএব আমরা মনে রাখবো যে কোনো কিছু করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তখন সেটাকে তাকে আমরা কি বলবো, সাবজেক্ট বলবো। আচ্ছা, এখন চলে যাই আমরা প্রেডিকেট অংশে, যে আসলে প্রেডিকেট বিষয়টা কি। প্রেডিকেট হচ্ছে মনে রাখবো যে সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে আমরা কি বলতে পারি, প্রেডিকেট। মনে থাকবে যে এখন বললাম যে কোনো কিছু করে, এখন বললাম যে সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে আমাদের কি, প্রেডিকেট। কিরকম, আমি বললাম রহিম, রহিম কি করে, ক্রিকেট খেলে। তাহলে এই যে রহিম এই কাজটা করতেছে এবং রহিমের সম্বন্ধে একটু কিন্তু বলা হচ্ছে, অতএব এই অংশটাকে আমরা কি বলতে পারি, প্রেডিকেট। কি বলতে পারি, প্রেডিকেট। এবং এই যে প্রেডিকেট অংশটা আছে, এই প্রেডিকেট কার সম্বন্ধে বলা হচ্ছে, কি করতেছে। তাহলে আমরা দেখি যে এই অংশটা কি করতেছে, রহিম করতেছে, অর্থাৎ এই রহিমটাকে আমরা কি বলতে পারি, সাবজেক্ট। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় এটা না, আমরা এখন যাবো যে সেন্টেন্সের প্রকার ভেদে। তো চলো দেখি আসলে সেন্টেন্স কত প্রকার। সাথে থেকো, ইনশাল্লাহ এত কিছু শিখতে পারবা যে কখনো কল্পনা করে নেই। যতটুকু তুমি শিখেছো ইনশাল্লাহ আমার সর্বোচ্চ থেকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। তো দেখো, আমি যদি বলি সেন্টেন্স কত প্রকার তখন তোমার উত্তর কি হবে, অনেকে বলবে 5 প্রকার, অনেকে বলবে 2 প্রকার, আবার অনেকে বলবে কি 3 প্রকার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা কখন বলবো। মনে রাখবো এই সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে, 2 ভাগে। ভালো করে বুঝিও কিন্তু, সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে। একটা হচ্ছে আমাদের মিনিং অথবা অর্থগত মানে অর্থের দিক দিয়ে, এবং আরেকটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অথবা গঠনগত দিক দিয়ে। কি দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে। অর্থাৎ যখন আমাদেরকে কেউ প্রশ্ন করবে যে সেন্টেন্স কত প্রকার, কোনোভাবেই বলা যাবে না যে আসলে সেন্টেন্স 3 প্রকার অথবা 5 প্রকার। তখন আমরা তো একটা পাল্টা কোশ্চেন করতে পারি যে হচ্ছে যে মিনিং এর দিক দিয়ে বা অর্থের দিক দিয়ে, নাকি হচ্ছে গঠনগত বা স্ট্রাকচারের দিক দিয়ে। তখন তিনি যদি আমাকে বলে যে অর্থের দিক দিয়ে সেন্টেন্স কত প্রকার, তখন আমি বলবো যে সেন্টেন্স হচ্ছে যে আমাদের 5 প্রকার। একটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, এবং 2 নম্বরে আমরা পেলাম যে আমরা জানি ইন্ট্রোগেটিভ, এবং 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ, 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের
এক্সক্লামেটরি, এবং 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অপটেটিভ। এবং দেখো তাহলে সেন্টেন্স মিনিং বা অর্থগত দিক দিয়ে আমরা সেন্টেন্স কত প্রকার পাইলাম? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আচ্ছা, এই যে 5 প্রকার পাইলাম, এখন প্রশ্ন হচ্ছে ভাই স্ট্রাকচারের দিক দিয়ে আসলে কত প্রকার? স্ট্রাকচারের দিক দিয়ে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। একটা আছে আমাদের সিম্পল, 2 নম্বর হচ্ছে আমাদের কমপ্লেক্স, এবং 3 নাম্বার যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। তাহলে মনে থাকবে এখন যে কেউ যদি বলে সেন্টেন্স আসলে কত প্রকার, কোনোভাবেই বলা যাবে না যে আসলে 3 প্রকার অথবা 5 প্রকার। তাকে আমরা একটা পাল্টা কোশ্চেন করতে পারি যে অর্থগত ভাব দিয়ে না হচ্ছে যে আমাদের গঠনগত দিক দিয়ে। তাহলে একটা বিষয় মাথায় রাখবো, আমরা মনে রাখবো যে অর্থগত অথবা মিনিং এর দিকে সেন্টেন্স কত প্রকার? আমাদের 5 প্রকার। একটা আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং কি অবজেক্টিভ। এবং স্ট্রাকচারের দিক দিয়ে হচ্ছে আমাদের কত প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আমাদের কত? সিম্পল, কমপ্লেক্স এবং কি কম্পাউন্ড। তাহলে একটা আচ্ছা, এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? এখন একটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে মিনিং এর দিক দিয়ে এইগুলো আমরা নিয়ে এখন একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব তোমাদেরকে এত তথ্য দেওয়ার যে মনে হবে যে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ বা অবজেক্টিভ যে সেন্টেন্স গুলো আছে এগুলো যতটুকু আমরা জানি ততটুকু আমাদের থেকে জানার অনেক কমতি রয়েছে। তো চলো দেখি আমরা কি করা যায়। আচ্ছা, এখন একটা বিষয় আমরা মাথায় রাখবো যে এই মিনিং বা অর্থগত দিক দিয়ে যখন আমরা সেন্টেন্স করতে গেলাম তখন প্রথমে আমরা পাইছিলাম কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণ কোনো বাক্য, যেটাকে আমরা বলি, অনেকে বলি যে বাক্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি বা ব্যাখ্যা দেওয়া হয় সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন একটা বিষয় আমরা মাথায় রাখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আবার 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এবং আরেকটা হচ্ছে আমাদের কি নেগেটিভ, যেটাকে আমরা অনেকেই বলি হ্যাঁ বোধক এবং হচ্ছে আমাদের কি না বোধক। তাহলে এখন একটা বিষয় মাথায় রাখবো যে এই দিকে আমরা একটু পরে যাবো, কিন্তু আগে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা খুঁটিনাটি গুলো জানি। যেমন একটা বিষয় তোমরা লক্ষ্য রাখো এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু একটা স্ট্রাকচার আছে এবং এই স্ট্রাকচারের সাথে আমরা প্রত্যেককেই পরিচিত। কিভাবে পরিচিত? দেখো একটা বিষয়, তোমরা কাউকে যদি লিখতে দেওয়া হয় আসলে যে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কি, তখন আমরা অনেকেই লিখি এইভাবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে। অনেকে আবার এক্সটেনশন লিখে, অনেকে আবার লিখে এরকম যে আসলে আমাদের কমপ্লিমেন্ট, আবার অনেকে এখানে অ্যাডজেক্টিভ লিখে, অনেক কিছু লিখে। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, ইনশাআল্লাহ একদিন অবজেক্ট, এক্সটেনশন, কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ এই বিষয়টা নিয়ে আমি একদিন তোমাদের ক্লাস নিব। তো একটা বিষয় মাথায় রাখো যে শুধুমাত্র এই স্ট্রাকচারে পড়ে থাকলেই হবে না কখনো, অর্থাৎ এর ব্যতিক্রমও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হতে পারে। কি রকম? চলো আমরা দেখি। তাহলে এটা কিন্তু আমরা 1 নাম্বার স্ট্রাকচার পাইছি অ্যাসার্টিভ। 2 নাম্বার যে স্ট্রাকচার আমরা মাথায় রাখবো যে কখনো যদি বাক্যে দেখি হেয়ার অথবা দেয়ার আসে, কি আসে? হেয়ার। দেখো আরেকটা বিষয় তোমরা মনে করে দেখো, আমি কিন্তু প্রথমেই বলছিলাম তোমাদের যে বাক্যের শুরুতে যে সবসময় সাবজেক্ট বসে এমন কিন্তু কথা না, এর ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম হতে পারে, সেটাই হচ্ছে তার স্ট্রাকচার। আচ্ছা, হেয়ার অথবা দেয়ার জেনারেলি এরপরে আমাদের বসে একটা ভার্ব এবং তারপরে বসে আমাদের সাবজেক্ট এবং এরপরে এক্সটেনশন বা অবজেক্ট, যা কিছু আছে তাই বসতে পারে, ওইদিকে আমরা গেলাম না। আচ্ছা, যখন আমি তোমাকে একটা উদাহরণ দিলাম যে হেয়ার ইজ এ পেন, তোমার কাছে এখন আমার প্রশ্ন, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? তুমি অনেকেই বলবা যে এখানে বাক্যের শুরুতে হেয়ার বসে, তার মানে এটা আমার কি সাবজেক্ট, এটা তোমরা বলতে পারো। কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমরা মনে রাখবো। আমি বলে দিছি যে কোন সেন্টেন্সে যদি হেয়ার অথবা কি আসে? দেয়ার, এরপর কি আসবে? আমাদের ভার্ব এবং এরপর কি আসবে? সাবজেক্ট। অর্থাৎ হেয়ার অথবা দেয়ার এবং এই জিনিসটা এবং এই জিনিসটা। তাহলে একটা বিষয় দেখো, হেয়ার অথবা দেয়ার একটা আছে, তারপর আমাদের কি আসবে? ভার্ব এবং তারপরে কি আসবে? আমাদের সাবজেক্ট। অর্থাৎ বাক্যের শুরুতে যে সবসময় সাবজেক্ট বাক্যে এমনটাও কখনো কল্পনা করা যাবে না। আমরা মনে রাখবো যে কখনো যদি হেয়ার অথবা দেয়ার আসে, প্রথমে হেয়ার অথবা দেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অতিরিক্ত অংশ বসে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। আমি বললাম যে দেয়ার ইজ আ বিগ পন্ড
ইন আওয়ার ভিলেজ। তাহলে একটা বিষয় দেখো তো, এখানে আমাদের এইখানে হেয়ার অথবা দেয়ার আছে, তারপরে দেখো তো আমাদের কি আছে, একটা ভার্ব, এবং তারপরে এই যে বিগ পন্ড, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এবং এটাকে আমরা কি বলবো, এক্সটেনশন। তাহলে একটা বিষয় দেখো, সব সময় যে বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে এমনটা কখনো কল্পনা করা যাবে না। আচ্ছা, এরপরে আমরা একটু আরেকটা ব্যতিক্রম উদাহরণে যাই, যে স্ট্রাকচার। আচ্ছা, উদাহরণগুলো আমি বসাই দিই, তোমরা একটু পজ করে হচ্ছে যে উদাহরণগুলো উঠাই দিও। আচ্ছা, এরপরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আরেকটা ব্যতিক্রম উদাহরণ আছে, সেটা হচ্ছে যে ভার্ব প্লাস ইউ সমান হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা বিষয় আমরা মাথায় রাখবো, আমরা প্রত্যেকেই জানি ভার্ব দ্বারা শুরু হলে সেটা আমাদের কোন সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কিন্তু সব সময় যে ভার্ব দ্বারাই শুরু হলে যে ইম্পারেটিভ সেন্টেন্স হবে এমনটা কখনো কল্পনা করা যাবে না। দেখা লাগবে আমাদের ভার্বের পরে ইউ আছে নাকি অন্য কিছু। কারণ কি, আমি যদি বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা হচ্ছে ইউ যে অবজেক্টটা আছে এটা সবসময় কি থাকে, উজ্জ্বল থাকে বা লুকানো থাকে। কিন্তু তোমরা এখানে দেখো ইউটা কিন্তু তোমার দেওয়াই আছে, তাহলে যেখানে আমার ইউটা লুকানোর কথা ছিল সেখানে আমার ইউটা দেওয়াই আছে, তাহলে সেটাকে আমি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো? আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। আমরা যদি বলি যে থ্যাংক ইউ, দেখো তো এই বিষয়টা, এটাকে আমরা কি বলতে পারি, দেখো তো অনেকে বলবে যেখানে থ্যাংক, এখানে তো ভার্ব দ্বারা শুরু হইছে, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে এটা ঠিক, কিন্তু ভার্বের পরে আমার কি আছে, ইউ আছে। আর আমরা জানি ভার্বের পর যদি কি ইউ আসে তখন সেটাকে আমরা কি বলি, অ্যাসার্টিভ। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে কিন্তু কি সেখানে ইউ থাকা যাবে না। যেমন আমি যদি বলি যে গো দেয়ার, তাহলে একটা বিষয় দেখো তো, এখানে কি আমার ভার্ব দ্বারা শুরু হয়েছে না, এখানে কি ইউ আছে নাই। এখন গো দেয়ার মানে সেখানে যাও, কাকে বলছি, তোমাকে বলছি। এই যে ইউ যে তোমাকে যে বলছি আমি, ইউটা কিন্তু এখানে দেওয়া নাই, এই জন্য এটা আমার কোন সেন্টেন্স, ইম্পারেটিভ। এবং এখানে দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে কিন্তু এটাকে আমরা কি বলতে পারি, ভার্বের পর কি আছে, ইউ আছে, অর্থাৎ ভার্বের পর ইউ আসবে সেটাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইউ থাকা যায় না বা ইউ থাকে না জেনারেলি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি বা আরেকটা আমরা উদাহরণ দেখি। মনে করো আমি তোমাকে বললাম যে উইশ ইউ বেস্ট অফ লাক। এই সেন্টেন্সটা দেখো তো, আমি যদি বলি এটা কোন সেন্টেন্স, অনেকে বলে ভাই উইশ মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা এরকম বোঝায়, তার মানে এটা আমার ভার্ব বোঝাচ্ছে এই জন্য এটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স। না, এমনটা কখনোই ভাবা যাবে না। অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমরা মানি, কিন্তু ভার্বের পর যদি কখনো কি আসে, ইউ আসে, তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি এরকম দেখি যে থ্যাংক দেম। আচ্ছা, তোমরা দেখো তো এই সেন্টেন্সটা, এইটা আমাদের কোন সেন্টেন্স, কেউ কি বলতে পারবা? আচ্ছা, যদি জানো অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা যে আমাদের এটা কোন সেন্টেন্স। আচ্ছা, তো আজকে আমরা এতটুকু আলোচনা করব যে সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। তো পরবর্তীবারে আমরা চেষ্টা করব ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি বিষয়ে সুন্দরভাবে কথা বলা। তো পাশে থাকো এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।